নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের জন্য। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভূতে ধরা খুবই কমন একটা ব্যাপার ছিল, কিন্তু আজকালকার এই ডিজিটাল যুগে এসে তেমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। কিন্তু এও ছিল একটা সাংঘাতিক অভিজ্ঞতা। তো চলো এমনই একটা অভিজ্ঞতার কথা আজ জেনে নিই। আজ যে ঘটনাটা তোমাদের শোনাবো এটা শেয়ার করেছেন আবুল হোসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যারা এখনো লাইক করোনি আর যাতে সাবস্ক্রাইব করো এখনো বাকি আছে, তারা চটপট করে দাও। তাহলেই তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে। এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি আবুল হোসেন, মুম্বাই বান্দ্রা থেকে লিখছি। আমি আপনার চ্যানেলের একজন একনিষ্ঠ ভক্ত। এর আগে আমার পাঠানো অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি আপনি পাঠ করে শুনিয়েছেন, তাই আজ আবার আপনাকে একটা ঘটনা লিখতে বসলাম। ঘটনাটা আমাদের পাশের বাড়ির একটা ইয়াং মেয়ের সঙ্গে ঘটেছিল অনেক বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু এখনো আমার স্পষ্ট মনে আছে। দিদিটার নাম ছিল চাঁদনি। ওরা মোট 4 ভাই বোন। ওদের বাবা ছিল না, মা বিড়ি বেঁধে সংসার চালাতো। খুবই অভাবের মধ্যে মানুষ হয়েছে ওরা। আমার মা প্রায়ই ওদের টাকা পয়সা দিত, খাবার দিত। ওরাও তখন খুব ছোট ছোট, ওরাও খুব খুশি হতো। চাঁদনি মাঝে মাঝে আমার মায়ের কাছে এসে গল্প করত, মায়ের হাতে হাতে কাজ করে দিত। এরই মধ্যে যে মেয়েটার সঙ্গে একদিন এরকম একটা ঘটনা ঘটবে সেটা কারোর ধারণা ছিল না। আমার মনে আছে, সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম। ওদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটা হইচই চেঁচামেচির আওয়াজ পেলাম। কেউ বলছে, আরে লঙ্কা নিয়ে আয়, পুড়িয়ে ধোয়া দে। আবার কেউ বলে, মুড়ো ঝেঁটা দিয়ে মাথা থেকে পা অব্দি ঝাড়, তাহলেই চলে যাবে। আমার এদিকে স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও কেমন যেন একটা কৌতূহল হচ্ছিল আমার। তারপর ওই ভিড় ঠেলে আমি এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম তা জীবনে কখনো কল্পনা করিনি আমি। চাঁদনিদির হাত পা মোটা মোটা শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওরা। চুলগুলো সব উস্কো ফুস্কো, চোখ দুটো লাল টকটকে, মুখ দিয়ে হুম হুম করে আওয়াজ করছে। আর একটু পরপরই গায়ে সব শক্তি দিয়ে ওই দড়ি খুলে ফেলার চেষ্টা করছে। যেটুকু যা বুঝতে পারলাম যে চাঁদনিদিকে নাকি ভূতে ধরেছে। ও নাকি গিয়েছিল মাঠে শাক তুলতে, সেখান থেকেই ধরে ওকে। বাড়িতে আসার পর ও গো ধরে বসে আছে, উল্টোপাল্টা বকছে, খালি বলছে, নিয়ে যাব নিয়ে যাব, আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব, তোকে তোকে আমার খুব ভালো লেগেছে। ইতিমধ্যেই দেখলাম দুজন লোক একটা থালায় করে কতগুলো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে এলো। লোকজন সবর গন্ধে নাক ঢাকা দিচ্ছে। তারপর ওটা নিয়ে গিয়ে চাঁদনিদির মুখের কাছে ওরা ধরল। আরো একজন একটা ঝাঁটা নিয়ে এসে চাঁদনিদিকে মারতে লাগলো। ওর হাত পা বাঁধা, বিকট ভাবে চেঁচাচ্ছেও। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ওই লঙ্কা পোড়ার গন্ধে আশপাশের লোকজনদের কাশতে কাশতে জীবন যায় যায় অবস্থা। কিন্তু চাঁদনিদির কিছুই হচ্ছে না, এমনি চেঁচাচ্ছে ও।
কিন্তু হাঁচি কাশি এমন কোনো উপসর্গ নেই। এদিকে লোকগুলো সমানে বলে যাচ্ছে, যাবি কিনা বল, ভালো চাস তো চলে যা, না হলে তোর কপালে দুঃখ আছে অনেক, ছেড়ে দে মেয়েটাকে। উত্তরে চাঁদনিদি একটা ভারী গলায় বলে, না, ওকে ছেড়ে আমি কোথাও যাব না, যেতে হলে আমি ওকে নিয়ে যাব, আমার সঙ্গে নিয়ে যাব। বলে গো গো করে আবার শব্দ করতে লাগলো। সত্যি বলতে চাঁদনিদির ওপরে এই অত্যাচার আমি সহ্য করতে পারছিলাম না। বিজ্ঞান মনস্ক একটা উঠতি বয়সে ছেলে আমি। ভূত প্রেত ওঝা গুণিন এসব বিশ্বাস করতাম না। যা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, ধরা ছোঁয়া যায় না, সেগুলোকে আছে বলে বিশ্বাস করা কি বোকামি নয়? এইসবই ভাবতাম আমি। তাই আমি আর ওই অন্যায় সহ্য করতে পারলাম না। চেঁচিয়ে বলে উঠলাম, বন্ধ করো, বন্ধ করো এসব, কি অত্যাচার করছো তোমরা মেয়েটার উপরে? খেয়াল করলাম দিদি আমার মুখের দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকালো। তাকিয়ে নিঃশব্দে একটা বাঁকা হাসি হাসলো। সঙ্গে সঙ্গে দেখি কতগুলো লোক এরপর আমার দিকে হই হই করে তেড়ে এলো। বলল, দু কলম লেখাপড়া শিখে বড় বিদ্বান হয়ে গেছিস না? দুদিনের যোগী, ভাতকে বলে অন্ন, যা এখান থেকে। আজকালকার ছোকরা বড় এসেছে জ্ঞান ঝাড়তে, যা। সঙ্গে সঙ্গে দেখি আমার কাকা এসে আমাকে আগলে ধরল। বলল, কিছু মনে করবেন না আপনারা, বাচ্চা মানুষ কি বলতে কি বলে বসেছে, ও কি এসব জানে নাকি? এই, তোর এখানে কি দরকার? তোর স্কুল যেতে দেরি হচ্ছে না, যা স্কুলে। তারপর কাকা একরকম জোর করেই আমাকে স্কুলে পাঠিয়ে দিল। আমি স্কুলে গেলাম ঠিকই, ক্লাসও করলাম, কিন্তু পড়ায় মন বসাতে পারছিলাম না। মনটা পড়ে আছে ওদিকেই। না জানি ওরা এতক্ষণে দিদির কি অবস্থায় না করেছে। হ্যাঁ, একমাত্র যদি মা আসে তাহলেই বাঁচতে পারে দিদি। এই সময় ভেবে যাচ্ছিলাম সারাটা দুপুর ধরে। তারপর টিফিনের ঘন্টা পড়ল। সঙ্গে সঙ্গে আমি ব্যাগ নিয়ে সোজা দৌড় দিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে ব্যাগটা রেখেই আবার গেলাম চাঁদনিদের বাড়ি। দেখি তখনও বাড়ি ভর্তি লোকজন। কাকা তখনও দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই কাকা বলল, তুই আবার এসেছিস? স্কুলে যাসনি? আমি বললাম, গিয়েছিলাম তো, এই টিফিনে এলাম, আর যাব না এবেলা, দেখব কি হয়। কি অবস্থা গো? তারপর দেখলাম একটা উঁচু লম্বা মতো লোক চাঁদনিদির সামনে বসা, গায়ে একটা সবুজ রঙের পাঞ্জাবি আর একটা সাদা লুঙ্গি, মুখ ভর্তি দাড়ি গোঁফ, গলায় দুজোড়া কাঠির মালা। লোকটা চাঁদনিদিকে বলছে, আমি শেষবারের মতো বলছি, ওর শরীর ছেড়ে চলে যা তুই, না হলে কিন্তু খুব খারাপ হবে। চাঁদনিদি ওনার কথা কোনো ভ্রুক্ষেপই করছে না। আমি কাকাকে তখন জিজ্ঞেস করলাম, কাকা, এই লোকটা কে গো? কাকা বলল, ইনি হাসান বাবা, এনাকে ভূত তাড়ানোর জন্য আনা হয়েছে। লোকটা এরপর ওনার ঝোলা ব্যাগ থেকে একটা হাতার মতো জিনিস বের করলেন। তারপর ওতে দু তিনটে জ্বলন্ত কয়লা দিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, কর্পূরের দানা এসব দিলেন। সঙ্গে সঙ্গে কি যেন মন্ত্রপাঠ করতে লাগলেন। চাঁদনিদিও সমান তালে গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে। লোকজনেরা দেখছে ওই দৃশ্য। আর ওর মা মেয়ের এই অবস্থা দেখে অজরে কাঁদছেন দুয়ারের সামনে বসে। কয়েকজন মহিলা ওনাকে সান্ত্বনা দিচ্ছে।
তারপরেই এমন একটা ঘটনা ঘটল যাতে প্রথমবারের জন্য আমার মনে হয়েছিল যে না, বিজ্ঞানের বাইরেও তার মানে কিছু জিনিস হয়। চাঁদনিদি একটা অচেনা গলায় বলে উঠল, আমি চলে যাব, আমায় আমায় 5 কেজি ছানার সন্দেশ এনে দে, খেয়ে চলে যাব আমি। হাসান বাবা বললেন, সত্যি যাবি তো? কি প্রমাণ দিয়ে যাবি? পারবি এই চামড়া চপ্পল মুখে নিয়ে যেতে? হ্যাঁ? ও তো প্রথমে কিছুদিন রাজি হয় না। হাসান বাবা আবার বলেন, কি হলো বল, না হলে কিন্তু এবার এই বোতলে বন্দি করব, বল। ও তখন বলল, যাব, চলে যাব, এনে দে আমায়, এনে দে। তারপর ওর কথা মতো একটা হাড়ি ভরে ছানা সন্দেশ নিয়ে আসা হলো। সেটা ওর সামনে রাখতেই ভুবুক্ষ জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমরা যারা সামনে থেকে দেখছিলাম একমাত্র তারাই জানি ওর খাওয়া। মুঠো করে করে সন্দেশগুলো তুলে তুলে মুখে ঢোকাচ্ছে, চেবাচ্ছেও না, কিছুই না, অথচ সেকেন্ডের মধ্যে মুখ খালি। আবার নেয়, আবার খায়, আবার নেয়, আবার খায়। একটা মানুষের পক্ষে 5 কেজি সন্দেশ খাওয়া তার মুখের কথা নয়, তার উপর আবার রসের মিষ্টি নয়, ছানার সন্দেশ। ননস্টপ খাওয়া একেবারেই অসম্ভব, গলায় আটকে যাবে তো। কিন্তু চাঁদনিদি গোগ্রাসে সেগুলো গিলে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। কয়েক মিনিটের মধ্যেই পুরো হাড়ি খালি। হাসান বাবা তখন বললেন, তাহলে যা, এবার যা। চাঁদনিদি তখন ঝুঁকে পড়ে ওর সামনে রাখা একটা চামড়ার চপ্পল এরপর দাঁতে কামড়ে ধরল, আর মুখ থেকে একটা বিশ্রী গোঙানির মতো আওয়াজ করতে লাগলো। হাসান বাবা তখন লোকদের বললেন, সবাই সাইড দিন, রাস্তা ছাড়ুন, ও এবার ছুটবে, কিন্তু ও ছুটলে ওর সঙ্গে সঙ্গে আপনারাও ছুটবেন, চপ্পলটা ফেলে দিলেই ধরে নেবেন ওকে। তারপর ওর দিকে মুখ ঘুরিয়ে বললেন, কি হলো, এবার যা, তুই যা। তারপরে উঠে চাঁদনিদি দিল একটা দৌড়, এত জোরে দৌড় যে সাধারণ মানুষ ওর সঙ্গে দৌড়ে পারছিল না। ওর পেছন পেছন ছুটলো আরো 4-5 জন লোক, আমরাও গেলাম। কিছুটা যেতেই চপ্পলটা মুখ থেকে ফেলে দিয়ে চাঁদনিদি অজ্ঞান হয়ে গেল। তারপর ওকে ধরাধরি করে লোকগুলো আবার তুলে নিয়ে এলো। হাসান বাবা বললেন, আর চিন্তা নেই, চলে গিয়েছে সে। সে ছিল অপমৃত্যু মরা একটা মাতাল যুবকের আত্মা, মাঠের মধ্যে একা পেয়ে ধরেছিল ওকে। তবে যে শায়েস্তা করেছি সহজে আর কারোর উপরে চাপবে না। যান, ওকে ঘরে নিয়ে যান। রাতের দিকে এরপর চাঁদনিদির জ্ঞান ফিরেছিল, কিন্তু এত কিছু কাণ্ড যে ঘটেছে ওর সঙ্গে তখন ওর আর কিছুই মনে ছিল না। তবে এরপর ও খুব দুর্বল হয়ে পড়েছিল, বেশ কিছুদিন বাড়ির বাইরে বেরোতে পারেনি। তারপর যেদিন আবার আমাদের বাড়িতে এসেছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, চাঁদনিদি, যখন তোমায় ভূতে ধরেছিল তোমার কেমন লাগছিল গো? ও বলেছিল, আমার আমার মনে হচ্ছিল আমার উপর যেন কেউ চেপে বসেছিল, আমার শরীরের উপরে নির্যাতন করছিল, অত্যাচার করছিল। আমার সারাটা গা একেবারে ব্যথায় টনটন করছিল, ভেতরে যেন আমার সবকিছু তোলপাড় করে আনছিল। দাদা, এই ছিল আমার জীবনে ভূতে ধরা দেখার প্রথম অভিজ্ঞতা। যাদের দেখাশোনা বা ধরা ছোঁয়া যায় না এমন জিনিসও যে পৃথিবীতে আছে
সেদিন থেকে আমি বিশ্বাস করেছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। বন্ধুরা, আজ একটাই ঘটনা রাখলাম, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি, বড় এপিসোড তৈরি করার সময় পাচ্ছি না। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এমন অভিজ্ঞতা কি তোমাদের কাছেও আছে? তাহলে এই নাম্বারে তোমরা সেটা হোয়াটসঅ্যাপ করে দিও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস করে। এবারে গত এপিসোডে গীতা গোস্বামী লিখেছে, তোমার ঘটনা না শুনলে ঘুম আসে না। মৌসুমী মুখার্জি লিখেছে, তোমার ভয়েস শোনার জন্য অপেক্ষা করি, খুব খুব ভালো লাগে বলার ধরন ও কায়দার জন্য। মনীষা বিশ্বাস লিখেছে, সেদিন মনটা খুব খারাপ ছিল তোমার ঘটনা শুনতে পারিনি বলে। মল্লিকা দাস লিখেছে, দিনে দিনে অলৌকিকের আরো বড় ফ্যান হয়ে যাচ্ছি। সাথী বাউল লিখেছে, মন ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা। আগলি মমস লাইফ থেকে লিখেছে, ওয়াও কি দারুণ ভয়েস আপনার, আজ আমি নিউ, জাস্ট দেখলাম আপনার চ্যানেল, সাবস্ক্রাইব করলাম, থ্যাংক ইউ। এছাড়াও কমেন্ট করেছ সানা অ্যান্ড সন্তু, সিং স্টার কবিতা, সোমা মুখার্জি, কাকলি পাত্র, স্ট্যান 444 ওয়াইটি, স্বপ্না বাজাল, অনিন্দ মিত্র, আশিস কোলে, অমিতা ঠাকুর, কৃষ্ণা হালদার, মায়াদি, মিঠুন পাল, আবুল হোসেন, সীমা দেবনাথ, সুপ্রিয়া দাস, পিয়ালি সরকার, শর্মিষ্ঠা ঘোষ, সুমিতা দি, বিনয় মাইতি, সুশান্ত চ্যাটার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাত 10টায় আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।